নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে ভালো আছেন। আজ থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন রোমাঞ্চকর একটি সিরিজ। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজের প্রথম নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম ১৯১৬ সালের ২৩শে মার্চ কলকাতার ভবানীপুরে। পরে তাদের বার্মা বা মিয়ানমারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। তার লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী ১৯৪৮ সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। এছাড়াও তার লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও উপন্যাস হল ভয় সমগ্র, আরাকান, উপকূল, চোর কাঁটা, জল তরঙ্গ ইত্যাদি। তার রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড এবং হিন্দিতে মুঠ্ঠি ভর চাউল সিনেমাটি তৈরি হয়েছে। আমরা আজকের গল্পটি নিয়েছি লেখকের ভয় সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে সর্বেশ্বর জানা, দোকানি এবং মৃতের দল। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। আমাকে যেতে হবে সেখান থেকে আরো ২ ক্রোশ। যানবাহন বলতে বিশেষ কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তাও সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, যেগুলো অন্য সময় বালির স্তূপ, কিন্তু বর্ষাকালে পার হওয়া দায়, বিশেষ করে খেয়া নৌকো ছাড়া। উপায় নেই, কোর্টের কাজ। এই ৪ মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ে সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে যে সে ধরা নয়, কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে আমার চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখবো আগে থাকতে খবর পেয়ে সে বেটা ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। আমি আমার যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর হাতখানেক চওড়া একটি সরু আল। সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগুলো জলে নাকানি চুবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা এই যে এখনো যথেষ্ট আলো রয়েছে, কাজেই চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে।
আমি হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা কিছুটা ভুল, কারণ খাল দুটো নয়, একটা, কিন্তু খেয়া নৌকোর কোনো ব্যবস্থা নেই। সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে। আমি অতি সাবধানে দুহাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আর আল নয়, সরু পথ, পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশ শেওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে আমি হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিলেন। তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, আমার পিতা ঈশ্বর পতিতাবন জানা। মশাই প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়ই দিত না। আমি সব কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর সে বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? আমি ঘাড় নেড়ে বললাম, আগে হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারে না। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। সত্যি বলতে কি, দাঁড়াতে সাহসও হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির ঘা এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিলে জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধ মরা করে দেয়, কিন্তু একবার ভাবে না আমরা নিমিত্র মাত্র, শুধু নির্দেশ জারি করেই আমরা খালাস। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হওয়ার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে আমি দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলুন না কর্তা। আমি চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে, তবে সবকটাই খালি। দোকানি নিজে থেকেই আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু আছে? দুধ কিংবা কলা? আজ্ঞে না, ওসব এখানে পাবেন না। নিরুপায়। মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর আমি বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো কি করে হয় তা অনেক ভেবেও কোনো কুল কিনারা আমি পেলাম না। যাই হোক, খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি যে এখানে রাতটা কাটাবার জায়গা হবে? আমি এ দোকান ঘরের এক পাশেই হাত পা মুড়ে পড়ে থাকবো।
আমার কোনো অসুবিধা হবে না। কোনো উত্তর নেই দেখে আমি মুখটা তুলেই শঙ্কিত হলাম। দেখলাম দোকানি এক দৃষ্টে আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার উপর কোর্টের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি রীতিমতো হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গা ঠেকা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধে হয়ে এলো, তাহলে এখন যাই কোথায় বলুন তো? আপনি এক কাজ করুন, এখনই স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটাই আর পথ? কলকাতা যাওয়ার শেষ গাড়ি রাত 10:32-এ। ওটা আপনি অনায়াসেই পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করে দিল, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। আমি বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। আমি ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো, কতটাই বার পথ। যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। আমি লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। গাছপালার জন্য আরো ঝোপসি ঠেকছে। যাওয়ার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই আমি বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরেই অন্ধকার আরো গাঢ় হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা যাচ্ছে। চাঁদের দেখা নেই, তারারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। আমি শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জন্তু? প্রায় ঘন্টাখানেক চলার পর আমার হঠাৎ খেয়াল হলো, এতক্ষণে খালের কাছে পৌঁছানো উচিত ছিল, অন্তত বাঁশের সেতুর কাছ বরাবর। আমি দুটো হাত আড়াআড়িভাবে চোখের উপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম। অন্ধকার এখনো সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারদিকে গাছের জটলা। অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শির শির করে কাঁপছে। ব্যাস, আর কোনো সন্দেহ নেই, আমি নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। আমি একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছিলাম। এখন উপায়? আমি লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে আমাকে সাহায্য করো। কে কে আছো? আমাকে সাহায্য করো,
আমাকে সাহায্য করো। একবার, দুবার, তিনবার, কিন্তু চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে আমাকে বেরিয়ে পড়তেই হবে, নইলে নইলে যত রাত বাড়বে জায়গাটা ততই ভয়ানক হয়ে উঠবে। আমি পরিষ্কার বুঝলাম জায়গাটা মোটেই নিরাপদ নয়। আমি সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালায় যেন আর শেষ নেই। যতই এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ এই নীরবতার মধ্যে দিয়ে চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। আমি ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, কারণ আলোর বিন্দু যদি চোখে পড়ে তবে বুঝব সেটা নিশ্চয়ই কোনো গ্রামের নিশানা। আমি দাঁড়িয়ে আছি, এমন সময় হঠাৎ পিছন থেকে একটা বিকট শব্দ এলো। সে শব্দে বুকের রক্ত যেন আমার হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞেস করলেই নিশ্চয়ই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতে আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম, কারণ সেটাই নিয়ম। অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই শববাহীরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বই নিয়ে চলেছে। সামনের ডান দিকে লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম, কিন্তু বাহকরা থামল না। শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড পেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো আমার হাতের মুঠো থেকে লাঠিটা ঘষে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর
অজানা এক আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকেরই ঠিক ঠিক এক রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো, তাহলে নয় ভাবতাম তারা যমজ ভাই। কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে? আমার মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমি মনে মনে বললাম, এ নিশ্চয়ই আমার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই আমার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেওয়ার জন্য আমি চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো, বেতালা। কিন্তু পর মুহূর্তেই বিকট ধ্বনিতে আমি আবার চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। কাজেই তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। আমার মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ আরো বাড়বে। তাই আমি জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। চলতে চলতে আমি লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। হঠাৎ করেই ছুরির ভরার মতন বিদ্যুতের শানিত স্ফুরণ চমকে উঠল, দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগুলো রীতিমতো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে। না, চিন্তা করে লাভ নেই, কারণ চিন্তা করে এই ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে আমাকে পৌঁছতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। লাঠিটা আমি বগলে চেপে ছুটতে আরম্ভ করলাম। ঠিক জানি না, বোধহয় আধ মাইলেরও বেশি একটানা দৌড়েছি। হিসেব আমি রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে আমি ধন্যবাদ জানালাম। বিপদ তারণ তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা তুমি আছো। ছুটে গিয়ে আমি চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে।
যদিও সেটা রাতের উপর নির্ভর করে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম এটা ঠিক চালা ঘর নয়, শুধুই চালা। 3 দিক আচ্ছাদিত এবং এক দিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্য এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই আমি দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে। হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোঁফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জন একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে। লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো আমি দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এই হাসি কোনো স্বাভাবিক হাসি নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। এই হাসি অশরীরী আত্মার বিভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানে যাই একসাথে যাই। যাওয়ার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি এখন থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগা গোড়া সম্পূর্ণ ঢাকা। মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, আমি কি দেখছি? হ্যাঁ, একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুল, গড়ন, কোথাও কোনো প্রভেদ নেই। এমনকি সেই বসন্তের দাগ পর্যন্ত। 2 হাতে চোখ রগড়ে নিলাম আমি। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না। ইও কি সম্ভব? সব আর 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। আমার বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল
রীতিমতো অবর্ণনীয়। আমি ভয়ে ভয়ে শবের দিকে তাকালাম। একটু ভালো করে খেয়াল করতেই দেখলাম শবটা ধীরে ধীরে তার চোখ খুলছে। তার চোখ দুটো অসম্ভব রক্তিম লাল, যেন ভিতরে রক্তের বেলুন ফেটে যাবে। আমি ধীরে ধীরে চোখ থেকে তার ঠোঁটের দিকে খেয়াল করলাম। প্রথমে তার দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু একটু উঠে বসার মতো করে বলল, কি ভেবেছ আমরা 5 জন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা ভয়ে কেউ পোড়াতেই এলো না। তাই বলে কি আমার দেহের ক্ষতি হবে না? তাই নিজের দেহ থেকেই আমি 4 জনের বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? আমি চিৎকার করে জ্ঞান হারালাম। ব্যাস, তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে আমি পড়ে আছি। আমার পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করেই আমি উঠে বসলাম। চারিদিকে চেয়ে দেখলাম চালা ঘর আছে, কিন্তু শূন্য, অর্থাৎ রাতের বিভীষিকা কোথাও নেই। আমি খেয়াল করলাম আমার হাতে পায়ে একটু ব্যথা লাগছে। আমি আস্তে আস্তে বললাম, আচ্ছা, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোসনপুর একে তা যেখান থেকে পাক্কা 10 মাইল কথা, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? এটারে বলে 5 মন্দির আসর। 5 মন্দির আসর? নাম শুনে আমি চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোকদের এখানে নিয়ে আসে, তারপর তাদের সাবার করে দেয়। রাম 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 রাম। তুমি বামুন বলে বোধহয় বেশি গেছো। আমি লক্ষ্য করলাম আমার ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল।
এ কাহিনী আমি অনেককেই বলেছি, কিন্তু বিশ্বাস কেউ করেছে আবার কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে এই 5 মন্দির আসরের দিকে কেউই আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থলি আকবরী মোহরও দেয়, তবু আমি ও পথে আর জীবনে যাব না। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 5 মুন্ডির আসর। দোকানের চরিত্রে প্রমাল্য, সূত্রধার গল্প পাঠে তথা কোর্টের পেয়াদা সর্বেশ্বর জানা এবং অন্যান্য সকল চরিত্রে আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী সকল প্রজেক্টের আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।